কার গল্প বলা হয়ে যায় আর কার গল্প বলা হচ্ছে না আমার কিছুই মাথাতে থাকে না। আমার এমনিতেই সমস্ত কিছু ভোলার এখন বাতিক হয়েছে। দাঁড়া আমি একটু মার্ক করিনি। আচ্ছা এবার যাব হচ্ছে অর্পিতার নেক্সট পরীর গল্পটাতে। আবারও বলছি সত্যিভূতের গল্পে এখন আমরা কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে এপিসোডসে যাচ্ছি, একটা একটা করে স্টোরি ইন্ডিভিজুয়ালি আপলোড করছি যাতে তোমরা আরো বেটার ওয়েতে প্রত্যেকটা স্টোরি এনজয় করতে পারো, আর স্পেসিফিক্যালি আমি যাতে খুঁজে পেতে পারি দরকার মতো। আবার বলছি এটা যাবে আমার নেক্সট ডের এপিসোডে। তো আমি আজকেও এই যে শাড়িটা পরে বসলাম, এই শাড়িটা আমি একবার বলে দিই, এই বেগমপুরিটা আমাকে পাঠিয়েছে জয়ন্তী গাঙ্গুলি 9875376245 নম্বরে। তোমরা ওকে যোগাযোগ করতে পারো 9875376245 অ্যান্ড তারপর তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর সামার একদম সামার ফ্রেন্ডলি কটন কালেকশন ওর কাছে হিউজ কালেকশন আছে পেয়ে যাবে। ওকে আচ্ছা প্রথম গল্পটা ভয়ঙ্কর ঘটনা, সেকেন্ড গল্পটাও ভীষণ ভয়ঙ্কর, চলো এবার শোনা যাক। তো এটা আমাকে পাঠিয়েছে অর্পিতা ফ্রম বাংলাদেশ। এই ঘটনাটা 2008 সালের ঘটনা এবং এটা ওর এক পরিচিত ফ্রেন্ডের কাছ থেকে ও কালেক্ট করেছে এই স্টোরিটা। এই ঘটনাটা হচ্ছে একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটার 4 জন সদস্য, ছেলের দুটো, একটা নাম হচ্ছে সায়ন আর একজনের নাম হচ্ছে সুজিত। সায়ন ধরে নাও একটা মানে কলেজে ভর্তি হবে এরকম, মানে কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার এরকম একটা বাচ্চা, আর তার মানে যে ভাইটা সে হচ্ছে ওই 6-7-এ পড়ে এরকম, আর মা আর বাবা দুজনে। এটা চট্টগ্রামে হালিশহর বলে একটা জায়গা আছে, এটা কিন্তু আমাদের এখানকার ওই ওয়েস্ট বেঙ্গলের হালিশহর নয়, চট্টগ্রাম বাংলাদেশে কোথাও একটা, ওখানে হালিশহর বলে জায়গা আছে। সেখানকার একটা মানে স্ট্যান্ডঅলোন অ্যাপার্টমেন্টের বোধহয় সম্ভবত 2nd ফ্লোরে ওরা একটা রুম রেন্ট নিয়েছিল, তো সেখানে ওরা শিফট করে। ওখান থেকে ওদের যে মানে বাচ্চাদের স্কুল কলেজ ওগুলো খুব একদম কাছাকাছি ছিল, আর কাকুরও কর্মসূত্রে যেখানে উনি পোস্টেড ছিলেন সেটাও খুব সুন্দর একটা ডিস্টেন্সে ছিল, তো যার জন্য ওরা ওই জায়গাটাকে থাকবে বলে সিলেক্ট করে রিসেন্ট শিফট করেছিল ওই জায়গাটাতে, আগে ওরা অন্য কোথাও থাকতো। তো সেখানে আসার পর একটু আগে সায়নের নেচারটা বলি, মানে সায়ন না বাই নেচার হচ্ছে অত্যন্ত ডিসেন্ট একটা প্রচন্ড শান্ত স্বভাবের ছেলে। এমনিতেই দেখবে একটা অ্যাডোলেসেন্সে যাওয়ার পর বাচ্চা ছেলেরা বিশেষ করে একটু রিজার্ভ একটু শাই প্রকৃতির হয় ম্যাক্সিমাম, মানে ওরা কিন্তু ওপেন আপ হয় শুধুমাত্র নিজেদের ফ্রেন্ড সার্কেলে কিংবা হয়তো একদম মুষ্টিমেয় কিছু মানুষের কাছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাডোলেসেন্সের টাইমে আমরা দেখতে পাই যে বিশেষ করে ছেলেদের ক্যারেক্টারটা একটু শাই রিজার্ভ ইন্ট্রোভার্ট কাইন্ড অফ হয়ে যায়। তো ও ঠিক একদম ওরকম ছিল, বিশেষ কারোর সাথে খুব একটা কথা বলতো না, কারোর সাথেই খুব একটা যে মিক্স করতো তা না। আর তখনকার দিনে 2008-এও তখন অত হাতে হাতে ফোন টোনের ব্যাপারটা একদমই ছিল না। তবে ওর কাছে সম্ভবত উনি বলেছিলেন যে যেহেতু কলেজে উঠেছিল এবং একটা বুঝতেই পারছো ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে ওদের, তো সেই কারণে বোধহয় কলেজে ওঠার পর ওকে একটা ওই ছোট ফোন বোধহয় তখন ছিল নোকিয়ার হবে, তো ওই সময়কার একটা ওই ছোট মোটো একটা নোকিয়ার ফোন ওকে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবং তারপরে ও ওখান থেকে কলেজ স্টার্ট করে, এমনি অত কারোর সাথে মিক্সটেক্স করতো না, এমনি নিজের মতো নিজেই থাকতো, বেশি পছন্দ করতো ব্যাস। তো এবার হঠাৎ করে একদিন কি হলো, একবার মানে ওর মা নোটিস করছে যে ছেলে এমনি চুপচাপ রিজার্ভ ইন্ট্রোভার্ট সব তো বুঝলাম ঠিক আছে, বাট ও হঠাৎ এরকম মানে কেমন যেন একটা অদ্ভুত বিহেভ করছে। মানে ওর মা একটা ভালো মন্দ কথা বলছে, ও সেটাতে কোনো প্রম্পট অ্যান্সার করছে না, বা অনেকবার বেশিবার জিজ্ঞেস করলে ওফ মানে একটা বিরক্তি দেখিয়ে দিচ্ছে। মানে সবসময় না ছেলে যেন একটা অন্য জগতের মধ্যে রয়েছে বা একটা অন্য ঘোরের মধ্যে রয়েছে। ওর মা একটু টেন্সড হয়েছে, ছেলে এরকম ভাবে বিহেভ কেন করছে। ওর বাবাকে বলছে, ওর বাবা বলছে ছাড়ো, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, নতুন কলেজে যাচ্ছে, হ্যাঁ একটু খবর টবর রাখো, দেখো আবার কারো প্রেমে টেমে পড়েছে কিনা, নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার হবে, নাহলে এরকম কেন করছে। তো একবার মজা করে বলছে, একটু ফ্রেন্ডলি প্যারেন্টস, তো বলছে যে কিরে বাবু তুই কি কোনো কিছু করছিস, কাউকে ভালো টালো লেগেছে তো বল আমাদেরকে, তুই তো এরকম কেন করছিস বিহেভ বাবু। তো তখন বলছে যে না ওরকম কিছু ব্যাপার না, যাও তো তোমরা বাজে কথা বলো না ইত্যাদি, মানে অ্যাভয়েড করে যাচ্ছে। যাই হোক, এবার আস্তে আস্তে ওর মা দেখছে ছেলে কিছুতেই খায় না, অথচ ছেলের না কখনো কখনো ও দেখে একলা মনে সে কিন্তু খুব ফুরফুরে মেজাজে রয়েছে। মানে এমন নয় যে ও খুব ডিপ্রেশনে চলে গেছে, ওর মন ভালো নেই, ও কিন্তু নিজে খুব ফুরফুরে মেজাজে থাকে। যখন নিজের মধ্যে নিজে আছে হয়তো গুনগুন করে গান গাইছে, বা বসে বসে হয়তো কিছু ভিডিও গেম খেলছে বা কিছু করছে, বা নিজের পড়াশোনা করছে, এমনি নিজের মনে নিজে থাকে ঠিকঠাক, কিন্তু কেউ কোনো কথা বলে খুব বিব্রত হচ্ছে, কারোর সাথে কথা বলে না। আগে অন্তত ভাইয়ের সাথে ভালো করে কথা বলতো, বা মাঝে
মাঝে মাঝে ভাই বলতো দাদা ক্রিকেট খেলবি, চল একটু ব্যাট বল খেলতো, কিন্তু সেটাও খেলে না, কিছুই করে না। মানে আর ওর কোনো বাড়ির বাকি মেম্বার্সদের সাথে কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই। মানে বাড়ির মেম্বার্সরা তাদের মতন তাকে ওকে ইন্টারাক্ট করানোর চেষ্টা করে, কিন্তু ও বাড়ির লোকেদের সাথে কোনো ইন্টারাকশনে আসে না, নিজের মতো যেন একটা নিজের জগতে সে বিরাজিত। বেশ ওর মা বেশ কিছুদিন এই জিনিসটা অবজার্ভ করার পর মানে ওরও বিরক্তই লাগছিল ওনার, তো ভাবছে যে চলো একটু কাউন্সেলিং করাবো ওর বা কিছু। ইতিমধ্যে একদিন ও কলেজে গেছে, ওর ভাই ওর রুমে ঢুকে খেলা করছে, খেলা করতে করতে বোধহয় সম্ভবত দাদার কভারটা খুলেছে, খুলতে হঠাৎ করে মানে এরকম খুলতেই একটা জামা কাপড় ধরে কিছু টান টান দিয়েছে, আর ওর পায়ের কাছে ঝনাত করে একটা জিনিস পড়ে ভেঙে গেল। কি ওর মা দৌড়ে আসে, দৌড়ে এসে বলে কি কি, তো দেখছে একটা প্রিজমের মতো কিছু, জানো তো মানে একটা প্রিজম, একটা ক্রিস্টাল প্রিজম, ওটা কোনোভাবে মনে হচ্ছে যেন হাত থেকে পড়ে ওর কিছুটা অংশ মানে একদম দুটুকরো হয়ে ভেঙে গেছে। তো ওর মা এরকম দুটো টুকরো তুলে বলছে যে এটা কি, এটা কোথা থেকে এলো, আমাদের বাড়িতে তো এরকম কোনো শোপিস টোপিস আছে বলে কিছু মনে করতে পারছি না, আর এটা বাবুর কাবার্ডের মধ্যেই বা কি করছে, তাহলে কি কোনো প্রবলেম আছে, এটা কি কেউ ওকে গিফট করেছে, কি ব্যাপার জানতে হবে তো, এটা কোথা থেকে এলো। আর ও যদি বা এলো কোনো নর্মাল কোনো ফ্রেন্ডই যদি দিত তাহলে তো ও সেটা সবসময় মানে সাজিয়েই রাখতো না, তাহলে আর ওটাকে ওরকম হাইড করার কি দরকার ছিল। তো ওরা খুব সারপ্রাইজড যে কি হচ্ছে ব্যাপারটা, এরকম এই জিনিসগুলো কি কোথা থেকে এলো বুঝতে পারছে না। এবার ওর মা খুব খুঁটিয়ে দেখছে যে প্রিজমগুলোর ভেতরে না কোনো এক অজানা ভাষাতে কিছু একটা মানে কেটে 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 লেখা, যেমন কাঁচ কেটে কেটে লেখা থাকে ওরকম কাঁচ কেটে 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 একটা ক্রিস্টালটা কেটে 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 কিছু লেখা আছে ভেতরে, কিন্তু এক্স্যাক্টলি কি আছে বুঝতে পারছে না, কোনো মন্ত্রের মতন কিছু মনে হচ্ছে ওখানে খোদিত আছে। তো ওর মা বলে ঠিক আছে আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি। প্রথমে আসে সে যেদিনকে এলো প্রথম সায়ন, তো সায়নকে বলছে যে বাবু বসতো, তুই একটা কথা বলতো এটা তোকে কে দিয়েছে। ও না ওটা দেখে পুরো তড়াক করে লাফিয়ে উঠেছে, দিয়ে চিৎকার করতে শুরু করেছে মায়ের ওপরে যে তোমাদের সাহস কি করে হলো, তোমরা কোন সাহসে আমার কাবার্ডের ভেতর হাত দিয়েছো, এবং যদি হাতও দিয়েছো তুমি কেন এটা ভেঙে কেন ফেলেছো বলে চিৎকার করছে, নিজের চুলগুলো ধরে টানছে, সে পারলে মাকে গিয়ে টেনে মেরে দেয়। তো ওর মা ভাবছে যে কি এমন ব্যাপার, কি এমন জিনিস যে ও আমার সাথে এরকম ব্যবহার করছে তার জন্য। তো ওর মা বলছে যে বাবা তুই এমনি করছিস কেন, কি এমন ব্যাপার, কে দিয়েছে এটা তোকে বল, জানতে হবে না কে দিয়েছে আমাকে, যেই দিক তুমি কেন সাহস এটাতে হাত দিয়েছো, মানে ভীষণ একটা ঔদ্ধত্য দেখিয়ে বিয়ে বাজে একটা বিহেভ করে ও কি করলো একদম সোজা বেরিয়ে গিয়ে ওর কোনো একটা ফ্রেন্ডের বাড়িতে চলে যায়। তো ওর মা প্রথমে ওই ফ্রেন্ডকে ফোন করে যে হ্যাঁ রে তোর বাড়ি আছে, তো বলে হ্যাঁ এসছে, এসে বসে না কাকিমা ভীষণ কাঁদছে জানো তো, খুব ঝরঝর ঝরঝর করে আমার রুমে বসে কাঁদছে। তো তখন কাকিমা বলে তুই ওকে ওই রুম থেকে বেরোতে দিবি না, ঠিক আছে, ও এমনি তোর রুমে যখন আছে ও থাক, আমি ওকে এখন বিরক্ত করবো না, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, আমি দেখছি আমি কি করতে পারি, তুই আমি যতক্ষণ না ও বাড়িতে যাচ্ছি তুই ওকে কোথাও যেতে দিবি না ওখান থেকে। বলে ঠিক আছে। তো ওই ছেলেটির মাকেও বলে যে আন্টি একটু মানে ওই আন্টি বলেন ওনাকে ফোন করে যে আপনি একটু দেখবেন তো যে যাতে ও এই মুহূর্তে কোথাও না বেরিয়ে চলে যায়, কারণ একটু প্রবলেম হয়ে গেছে। তো আন্টি বলে আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে যান, আমি ওকে সাবধানে রেখেছেন, খাইটায় দেবো, আপনি যান। তো তারপরেও ছোট বাচ্চাটাকে নিয়ে উনি ওনার পাড়ার কোনো একটা মসজিদে, ওরা বলে কি ওখানে হুজুর, আমরা যেটা মৌলবী টৌলবী ওরকমই কেউ হবে আর কি, পীর বাবা বা ওরা বলে হুজুর বলে ওকে। তো বলছে সে হুজুরের কাছে যায়, তো হুজুরকে ওই ক্রিস্টাল দুটো বের করে দেখায় যে এই দুটো কি বাবা, এই দুটো কি। তো উনি না এরকম করে দেখে এরকম করে মানে সে সারপ্রাইজড হয়ে দেখছেন, দেখে বলছে এই দুটো তোমরা কোথায় পেয়েছো। তো তখন উনি পুরো বিষয়টা বলেন যে আমার ছেলের বিহেভিয়ার কদিন ধরে ভীষণ অড লাগছিল, কেননা ও খাচ্ছে না দাচ্ছে না, মানে খাওয়া রীতিমতো বন্ধ করে দিয়েছে, তার উপরে আমাদের সাথে অত্যন্ত রুড ব্যবহার করতো, বাড়িতে কারোর সাথে কথা বলতো না ঠিক করে। তো আপনি কি বলতে পারেন যে ম্যাটারটা কি। তো উনি তখন দেখে বলছেন ওকে তো পড়িতে ধরেছে। বলছে কি বলেন, বলে হ্যাঁ ওকে তো পড়িতে বশ করেছে, আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে যে ও এটা কোথায় পেয়েছে কি বৃত্তান্ত। তো ঠিক আছে তোমরা ওকে নিয়ে এসো। বলে কি করে আনবো বাবা, ও তো প্রচন্ড খেপে গেছে, কিছুতেই ওকে আনা যাচ্ছে না, আপনি যদি একটু আমাদের সাথে যান। তো তখন কোনোভাবে সেই পীর বাবাকে কনভিন্স করে ওই বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। ও দেখছে তখনও ওখানে বসে বসে চিৎকার করে করে কাঁদছে, কারোর কথা শুনছে না। সেই বন্ধুর মা বন্ধু ওরাও ওকে অনেক কনসোলের চেষ্টা করছে। যাই হোক ওখানে ও পীর বাবা যায়,
পীর বাবা যেতেই ওরা পীর বাবাকে দেখে আরো রেগে যায় এবং তখন মানে তিরিক্ষি চিৎকার করতে শুরু করে যে কেন এসছেন আপনি, চলে যান এখান থেকে, ইত্যাদি ইত্যাদি। তো উনি বলেন তুমি শান্ত হও, বলে না উনি এবারে ওর মাথার মধ্যে কিছু একটা দিয়ে মন্ত্র বলতে শুরু করে, মাথায় হাত রেখে আর এরকম ফু দিচ্ছেন, ওর কানে ফু দিচ্ছেন, কানে মধু দিচ্ছেন, তারপরে এরকম পালক দিয়ে ঝাড়ছেন টাড়ছেন। অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা করার পর আস্তে আস্তে না ও যেন পুরো শান্ত হয়ে গেল। যে ছেলে অত উদ্ধত হয়ে উঠেছিল, যে ছেলে অতটা অশান্ত হয়েছিল, ও আস্তে আস্তে পুরো একদম শান্ত হয়ে গেল। এবং তারপরে ওকে আস্তে আস্তে এবার উনি বলছেন যে তুমি কিছু খাবে, তুমি এক খেয়ে নাও। তো ওই আন্টি খেতে দিলেন যাদের বাড়িতে ছিল। তো ও কিছু একটু খেলো, খাওয়ার পরে বলছে তুমি শান্ত হয়ে আমাকে বলো তো এটা তুমি কোথায় পেয়েছিলে, কে দিয়েছে এটা তোমাকে? তো তখন বলছে এটা ভেঙে দিয়েছে বলে তুমি তো রেগে গেছো কেন? বলছে এটা যে ভেঙে গেছে আমি তো আর ইনসাকে ডাকতে পারবো না। তো বলছে কে ইনসা? তো তখন বলছে একদিন ওই বললাম যে ও ভীষণ শান্ত স্বভাবের এবং বরাবরই ও একটু নিজের মধ্যে নিজে থাকতে বেশি পছন্দ করে। তো ও কি করতো, প্রত্যেকদিন বিকেল বেলা হলে ও ছাদে যেত, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতো বা হয়তো গান টান শুনতো, কিছু হবে। তো ও প্রত্যেকদিন রেডিও নিয়ে ওপরে শুনতো বা কিছু। তো একদিন এরকম বিকেল বেলা, একটা ছুটির দিন, বাড়িতে ওর মা বাবা ভাই সবাই ছিল। তো সানডে বিকেল বেলা ও ওপরে ছাদে হাঁটতে গেছে। তো হঠাৎ করে দেখছে ওদের অ্যাপার্টমেন্টের ছাদটা পুরো ফাঁকা, কেউ নেই, বিরাট বড় ছাদ। তো ওখানে দেখছে যে একটা কর্নারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো ও মানে গিয়ে মেয়েটাকে দেখে ও অ্যাভয়েড করে যায়, মানে মেয়েটা এক প্রান্তে দাঁড়িয়ে আছে, ও এক প্রান্তে আছে, তো কথা বলছে না, ও নিজে থেকে গিয়ে কিন্তু কথা বলেনি। তো মেয়েটা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে এবং বলে কি হ্যালো, তুমি সায়ন না? তখন বলছে যে হ্যাঁ আমি সায়ন, তুমি আমাকে কি করে চিনলে? তো বলছে হাই আমি ইনসা, এরকম ভাবে ওকে মানে একটা গ্রিটিংস দিয়েছে, হাই আমি ইনসা। তো তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে বলো তুমি কোথায়, এখানেই থাকো? তখন বলছে হ্যাঁ আমার তো এই অ্যাপার্টমেন্টেরই 5 তলাতে আমরা থাকি। তো বলছে আচ্ছা। তো এমনি নর্মাল কনভারসেশন হচ্ছে আর মেয়েটা একটুখানি নিজে থেকেই বেশি ওপেন আপ হয়ে কথা বলছে, মানে ছেলেটা একটু শান্ত সাই, যেহেতু ও একটু চুপচাপ করেই আছে। মেয়েটা সমানে বলছে তুমি জানো ইনসা মানে কি? ইনসা মানে হচ্ছে সৃষ্টি, আমি কিন্তু সৃষ্টি, জানো? তখন ও হাসছে, স্মাইল ব্যাক করছে। যাই হোক কিছুক্ষণ কথা বলে ওরা নেমে চলে এসছে। এরপর থেকে ছেলেটি বলছে যে আমি যখনই ছাদে যেতাম তখনই আমি ইনসাকে দেখতে পেতাম। তো আস্তে আস্তে ওদের মধ্যে কনভারসেশন হতে থাকে, এরা একে অন্যের বন্ধুত্ব হতে থাকে। তো এবার আস্তে আস্তে যখন বন্ধুত্বটা একটু ঘনীভূত হয়েছে, যেটা হয় একটা মানে বুঝতেই পারছো টিনের ছেলের মনের মধ্যে কিছু তো ইমোশনাল একটা টাচ থাকবেই। তো সে আস্তে আস্তে বুঝতে পারে যে কোথাও একটা বন্ধুত্বটা একটু বেশি প্রগাঢ় হয়ে উঠছে আর ওর বেশ ইনসাকে ভালো লাগছে। তো এটা দেখার পর ও একদিন ওকে জাস্ট একটু সাহস করে বলেই ফেলে যে তোমার নাম্বার পাওয়া যাবে। এবার ও যদিও জানতো যে ও 5 তলায় থাকে, কিন্তু ও কখনো কিন্তু ওদের অ্যাপার্টমেন্টের দিকে অত যাওয়ার চেষ্টা করেনি। ও 2 তলাতেও চলে যেত আর ও নেমে যেত, পরে হয়তো নিজের অ্যাপার্টমেন্টের দিকে ঢুকে যেত। ও 5 তলায় জানে যে ও থাকে, বাস ওইটুকুনি, কখনো ওদের অ্যাপার্টমেন্টে যাওয়া আসা বা কিছু নেই। আর এমনিতে ওর মা বাবাও একটু রিজার্ভ ছিল, এমনিতে ওরা ওই অ্যাপার্টমেন্টের বিভিন্ন ফ্ল্যাটে যাওয়া, তাদের সাথে ইন্টারাক্ট করা অত বেশি ওদের এই ব্যাপারটা ছিল না ওদের ফ্যামিলিতে, যার জন্য ওর বাবা মারও অত মাথা ব্যথা ছিল না। আর ও তো ভয়ে প্রথম কথা বলেইনি যে ওর যেরকম কোনো মেয়ের সাথে ইন্ট্রোডাকশন হয়েছে, তার সাথে ওর বন্ধুত্ব হয়েছে, অবভিয়াসলি সেটাও বলেওনি বাড়িতে। তো বাড়িতেও কেউ খুব একটা কোনো বাকি ফ্ল্যাটের কারোর সাথে অত যোগাযোগ কারো ছিল না। ওই 2nd ফ্লোরে যেহেতু থাকতো, 2nd ফ্লোরে 2-1জনকে চিনতো মাত্র, বেশ। তো এইবার যথারীতি ওর সাথে ইন্টারাকশন বাড়ার পর ও বলেছে যে তোমার নাম্বারটা পাওয়া যাবে। তখন বলছে যে নাম্বারটা, একটা জিনিস দিয়ে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। বলছে কি সারপ্রাইজ? বলে ও না ওর একটা পাউচ মতো ছিল ওর কাছে, তো সেই পাউচ থেকে প্রিজমটা বার করে এবং বলে যে এটা একটা সুন্দর শোপিস তোমার জন্য গিফট, কিন্তু এটা তোমাকে ভীষণ সাবধানে রাখতে হবে। আমার তো কোনো পার্সোনাল ফোন নেই, তো আমি তো তোমাকে ফোন নাম্বার দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা প্রমিস করতে পারি। বলে কি প্রমিস করতে পারো? বলে এই প্রিজমটা দেখে তুমি যখনই আমাকে স্মরণ করবে বা প্রিজমটা নিয়ে তুমি যখনই আমাকে মনে করবে, তুমি দেখবে আমি তোমাকে ফোন করবো। তো বলে বাহ এটা কি মজার ব্যাপার। তো বলছে হ্যাঁ তুমি জানো আমি না একদম অন্য একটা দেশ থেকে তোমার জন্য এটা নিয়ে এসেছি, ইটস ম্যাজিক। মানে ও খুব ব্লাইভলি, মানে একটা জোগেল কাইন্ড অফ হার্ট, বোঝা যেত যে মানে ভীষণ একটা ওর মধ্যে উন্মাদনা আছে, একটা লাইভলিনেস আছে। তো ওরকমভাবেই কথা বলতো ইনসা। ওকে, তো বলছে যে তুমি যখনই, আমি জানো এটা তোমার জন্য অন্য একটা দেশ থেকে নিয়ে এসেছি, আর তুমি যখনই এটা দেখে আমাকে স্মরণ করবে না, আমি তোমাকে কল করে নেব। তো তখন বললো ঠিক আছে তাই হোক। এবার ও না
নাকি তারপর থেকে মানে ওটাকে, আর ইনসাফ বারবার বলেছিল এটা তুমি ভীষণ যত্ন করে রাখবে, খুব ভালো করে তোমার কাছে রাখবে, যাতে কোনো সময় কেউ এটা না দেখে ফেলে, এটা না হারিয়ে যায়, না ভেঙে যায়, তাহলে কিন্তু আমি আর তোমার কাছে আসতে পারবো না। তো এবার স্বাভাবিকভাবেই যখন এত ওর একটা অন্য ঘোরের মধ্যে ও চলে গেছে, ও না কাইন্ড অফ একটু হিপনোটাইজড হয়ে গেছিলো সেই সময়। তো ও ওই প্রিজমটাকে নিয়ে এসে লুকিয়ে রাখে। তো এমনি টাইমে ও খুব ভালো থাকতো, খুব হ্যাপি থাকতো। এর কারণ হচ্ছে কি, যে ও যখনই ইচ্ছা হতো ও কি করতো, ওই প্রিজমটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে প্রিজমটাকে দেখতো আর ওকে মনে করতো। আর ঠিক যখনই ও মনে করতো না ওকে, সঙ্গে সঙ্গে ওই প্রিজমটা বের করলেই কিছুক্ষণের মধ্যে ওর ফোনে কল আসতো, একটা নাম্বার থেকে কল আসতো, এবং যেখান থেকে ও স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার নয়, তুমি কখন আমাকে কল ব্যাক করবে না, বাট আমি তোমাকে কল করে নেবো যখন যখন তোমার আমাকে মনে করবে, তুমি খালি প্রেজেন্টটা দেখবে। তো ও তো যেহেতু একটা ঘোরের মধ্যে চলে গেছে, তখন ওরও তখন কোনো যুক্তি বুদ্ধি বোধ কিছুই কাজ করেনি। একটা কলেজে পড়া ছেলে তো বাচ্চা নয়, তার যে একটা বুদ্ধি বিবেচনা থাকবে যে এটা কি আদৌ সম্ভব, এটা কিরকম ম্যাজিক হচ্ছে, কি ব্যাপারটা, ও তখন কোনো অ্যানালিসিসে যায়নি। ও জাস্ট ওই প্রিজমটা দেখতো আর ওরকম ফোন আসতো, ও নিজের ওর সাথে কথা বলতে পারলে তাতেই ও উন্মত্ত হয়ে থাকতো। এবার আস্তে আস্তে কিন্তু ওদের রিলেশনটা আরো বেশি গ্রো করে, এবং ক্রমশ ওকে রাত্রেবেলা, এবার যথারীতি যেটা হয় যে একটা ইয়াংস্টার্স যখন তারা একটা এরকম লাভ রিলেশনশিপে আসে, রাত্রের দিকে তাদের মধ্যে কথা হওয়ার একটা টেন্ডেন্সিটা বেটার হয়। তো রাত্রে ওরা কথা বলতে শুরু করে। একদিন রাত্রেবেলা নাকি মেয়েটা ওকে বলে যে আমি কিন্তু ছাদে তোমার জন্য ওয়েট করছি, তুমি আসবে আমার সাথে দেখা করবে। তো ও নাকি রাত্রেবেলা যখন ওর মা বাবা ভাই সবাই ঘুমোচ্ছে, তখন একা একা কলাপসেবল খুলে ও ওপরে ছাদে যায় এবং সেখানে গিয়ে মেয়েটার সাথে ও দেখা করে। এবং তারপর থেকে আস্তে আস্তে যেটা হয়, এটা একটা টিনেজের প্রবলেম, যে একবার যদি কোনো একটা কিছু স্বাদ পেয়ে যায় তখন সেটা বারবার রিপিট হতে থাকে। তো ওরা নাকি প্রায়শই এরপর মেয়েটা ওকে ওরকম, ও রাত্রেবেলা আগে ওকে প্রিজমটা দেখে ওকে কল করতো, তো তারপর মেয়েটা ফোন করতো, ওরা প্রত্যেকদিন মেয়েটা ওকে একটা নির্দিষ্ট টাইমে বলতো আমি রাত্রে ছাদে আছি, ও ছাদে যেত, তখন ছাদে দেখা করতো। ওর মা তো সব শুনে পুরো মানে মাটিতে ধপ করে বসে পড়ে বলছে আমি কোনোদিন কিছুই বুঝতে পারিনি, তুই প্রত্যেকদিন রাত্রেবেলা ছাদে উঠে যেতিস। মানে ও এতটাই সন্তর্পণে যেত, এবং এতটাই মিডনাইট মানে ক্রস করে যাওয়ার পর যে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, মানে তারা একদম ঘোরের মধ্যে ঘুমোচ্ছে, কে আর তখন অত খেয়াল রাখবে যে কে বাচ্চা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। তো একদম সেই টেনে দিয়ে আবার গেট ফেট টেনে এমনভাবে বেরোতো যে হুট করে যদি কেউ ওয়াশরুম যাবে বলে ওঠে টোটে, তাও কেউ বুঝতেও পারবে না যে ও উঠেছে বা কিছু, যথারীতি কারো চোখেও পড়েনি। বেশ 2-3 দিন ওরা নাকি এরকম রাতে মিট করেছে, দেখা করেছে ছাদে টাদে ইত্যাদি। তো তারপর আস্তে আস্তে কি হলো, তো ওর মা যখন জিজ্ঞেস করছে যে তুই তাহলে খেতিস না কেন, তখন বলছে আমার না খিদে পেতো না, জানো তো মা, আমার খিদে পেতো না, আমি ওপরে যখন যেতাম না, ও না আমাকে সুন্দর সুন্দর ফ্রুটস দিত, আমাকে অনেক ফ্রুটস খাওয়াতো, তো আমি ফ্রুটসও খেতাম, তো আমার পেট ভরে যেত, তো আমার ওই জন্য না বাড়িতে কোনো খাবার খেতে ইচ্ছা করতো না। এই ব্যাপারটা পুরো হলো। তোর মা বলছে তো ফোনটা দে তো, আমি দেখি কোন নাম্বার থেকে তোর কল আসতে। তো ওটা তন্ন তন্ন করে খোঁজে, পুরো জিনিসটা যেন মনে হচ্ছে ছেলেটা একটা মানে জাস্ট একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে আছে, ছেলেটা সবকিছু বানিয়ে বানিয়ে একটা ইমাজিনারি একটা কথাবার্তা বলছে, এটার কোনো মানে ভিত্তিই নেই, কোনো কল লিস্টে কল নেই, ও যে রাতের পর রাত কথা বলেছে কল হিস্ট্রিতে তো সেটা পাওয়া যাবে, বা কোনো নাম্বারও তো পাওয়া যাবে দেখতে, কোনো কিচ্ছু নেই। ছেলেটাও পাগলের মতো খুঁজছে যে ছিল, মা ছিল, তুমি বিশ্বাস করো, কিন্তু ও দেখাতে পাচ্ছে না কিছু, ওর মাও কিছু দেখতে পাচ্ছে না। তো তখন ওই ভদ্রলোক বলছেন যে আপনারা এটা পাবেন না, এটাই স্বাভাবিক, কারণ ওর সাথে এর যোগাযোগ করার এই প্রিজমটাই ছিল মাধ্যম, এবং এই মাধ্যমটাই যেখানে শেষ হয়ে গেছে, সুতরাং ও এর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তবু আমি ওকে প্রোটেকশন দিয়ে দেবো, কারণ একবার যেহেতু একটা জিনিসের নজর পড়েছে না, একটা বাজে নজর পড়েছে, ওকে একটু আপনাকে প্রোটেক্টেড রাখতে হবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু ছেলেটার মধ্যে না ওই রুডনেসটা কেটে গেছে, এবং ও যখন এবার কথা বলতে শুরু করলো পীর বাবার সাথে, তখন কিন্তু অনেকটাই শান্ত, আগের মতো কিন্তু তখন আর ওর মধ্যে অত ঔদ্ধত্য নেই, ও তখন বেশ শান্তভাবে বসে বসে কথা বলছে ওর সাথে। তো ঠিক আছে, মানে সবাই বুঝতে পারলো যে ওর সাথে কিছু একটা আনন্যাচারাল ঘটেছে। এবার সবাই যে বিশ্বাস করবে না, পুরোপুরি যে বিষয়টাকে অ্যাভয়েড করে দেবে ইনসার, তাহলে প্রিজমটা কোথা থেকে পেলো, বা এটাই বা কে দিল ওকে, ও তো বলছে, ও তো আর পাগলের মতো এটা তো বলবে না না যে প্রিজমটা আমি মানে কিনে এনে তো আর বলবে না। আর সত্যি ওর মধ্যে কিছু অবাক করা জিনিস লেখা ছিল, যেটা হয়তো এনারা বুঝতে পারেননি, কিন্তু ওই পীর বাবা বলেছিলেন যে এটা পরীর দেশ থেকেই ওকে ওর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য পাঠানো হয়েছে,
তো এটা ওর মাধ্যম ছিল, মাধ্যমটা যেহেতু চলে গেছে তাই জন্য ও আর কোনোদিনই ওর সাথে যোগাযোগ করতে পারবে না। তো তখন বলছে যে আচ্ছা তো ও যে বলেছিল যে 5th তলাতে থাকে, মানে 5th তলা না, মানে অ্যাকচুয়ালি 6 তলা বলতে গেলে, 5th ফ্লোরে, বলে ও যে 5th ফ্লোরে বলেছিল যে থাকে। তো বলছে কোথায় 5th ফ্লোরে থাকে, তুই চল তো আমাকে দেখা কোন কোন জায়গায় থাকে ও বলেছিল। তো ওরা যখন গেছে গিয়ে দেখছে একটা বড় তালা ঝুলছে, ওই ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটটা ওকে দেখানো হয়েছিল যে ওখানে বলেছিল থাকে, সেই ফ্ল্যাটটা কিন্তু কেউ থাকে না। এবং পরে ওরা খবর নিয়ে জানতে পারে ওখানকার সেক্রেটারি থেকে যে ওখানে বোধহয় একজন কেউ থাকে যে বাইরে থাকে, সে ওখানে ফ্ল্যাটটা জাস্ট কিনে ফেলে রেখে দিয়েছে অ্যাসেটের মতন, মাঝে সাঝে এলে এসে একটুখানি মেনটেন্যান্সটা দেখে আর বাকি চলে যায়। ওখানে কিন্তু অ্যাকচুয়ালি কেউই থাকে না, মানে ওর যে কোনো ভুল হবে সেখানে, যে হয়তো ভুল বুঝেছে বা কিছু, তার কোনো চান্সই নেই, বিকজ ওখানে ওই ফ্লোরটাতে ইনফ্যাক্ট কেউ আসেনি এখনো পর্যন্ত, এবং ওই ফ্ল্যাটটাও পার্টিকুলারলি তালা বন্ধ করেই পড়া। তো তখন পুরো ব্যাপারটাই ওরা খুব অবাক হয় যে তাহলে এটা কি ছিল। তো উনি বলেন যেটা একটা পরীর দেশ থেকে কোনো কারোর নজর ওর ওপর পড়েছিল, এবং যদি প্রিজনটা ভেঙে না যেত আলটিমেটলি কিন্তু ও পুরো একদম ওকে শেষ করে নিজের সাথে নিয়ে চলে যেত। তো সেটা খুব, এটাও একটা লাক বা এটা গড গ্রেস যে আপনাদের ওপর ভগবানের অসীম কৃপা রয়েছে, যে আজকে বাই চান্স খেলতে খেলতে আপনার ছোট ছেলে জিনিসটা পেয়ে গেল এবং ও এটা ভেঙে ফেললো বলেই কিন্তু এ যাত্রায় আপনার বড় ছেলে প্রাণে বেঁচে গেল। এটা যদি ও না ভেঙে ফেলতো না, এরকম দুটুকরো না ভেঙে যেত, এই জিনিসটার মাধ্যমে কিন্তু ও কন্টিনিউ ওকে কানেক্ট করতে থাকতো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই হতো যে ওকে ওরা সঙ্গে করে নিয়ে চলে, মানে ওর নিয়ে চলে যেত ওর দেশে, ওর এতটাই ওকে পছন্দ হয়ে গেছিলো। তো এটা একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা বাংলাদেশ থেকে আমাকে শেয়ার করেছে। অ্যাকচুয়ালি জিন আর পরীর গল্পের কালেকশন সব থেকে বেশি ভালো আসে বাংলাদেশ থেকেই, মানে বাংলাদেশে এই দুটো জিনিসের প্রচলনটা ভূতের থেকে একটু বেশি আছে আমি দেখেছি। তো যার জন্য এই গল্পগুলো শুনতে একটু অন্যরকম ভালোই লাগে। থ্যাংক ইউ অর্পিতা ফর শেয়ারিং, খুব ভালো লেগেছে। আবারও যদি আমার বাংলাদেশি কোনো বন্ধুর কাছে এরকম ভালো কোনো জিন বা পরীর গল্পের স্টক থাকে, 8240840618 এটা আমার নম্বর, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তারপরে আমরা একটা কনভিনিয়েন্ট কল টাইম সেট করে নেব, তারপর সেটা আমরা শেয়ার করে নেব, ঠিক আছে? এবং বাকি সবার সাথেও আমি ইন্ডিয়াতে শেয়ার করব, এখানে আমাকে ডেফিনেটলি পাঠাবে। চলো, ইটস অ্যামেজিং স্টোরি, আমার এটা খুব ভালো লেগেছিল। বেশ, এবার যাবো হচ্ছে আমার থার্ড স্টোরিটা। এটা হচ্ছে ইমন বিশ্বাস আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, ইমনদের স্টোরিটা পড়বো ব্যাস, আজকে আর এখানে আর কন্টিনিউ করবো না। খুব খুব ভালো লাগলো গল্পটা, দারুণ লাগলো। লিখছে ঋতপা রায়চৌধুরী। সুরজিৎ লিখছে যে ওকে নাম্বারটা আরেকবার বলো, 8240840618। শাড়িটা খুব ভালো, শাড়িটা খুব সুন্দর। মমিতা দে লিখছে শাড়িটা খুব সুন্দর। শাড়িটা আমাকে আজকে স্পন্সর করেছে সাজ সম্ভারের তরফ থেকে জয়ন্তী গাঙ্গুলি। 9875376245 9875376245 নম্বরে যোগাযোগ করে তুমি এরকম একটা সুন্দর কালেকশন দেখে নিতে পারো। অনলি 430, পুরো পিওর কটন ম্যাটেরিয়াল, যার যেমন বডি হগিং, নরম, সফট, কমফোর্টেবল, কোন বিশেষণটা যায় না এই শাড়িটার সাথে। শাড়িটা এক্সেলেন্ট। তো তোমরা চাইলেই জয়ন্তীকে যোগাযোগ করে নাও, আর ওর কাছে এরকম হিউজ কালেকশন পেয়ে যাবে, সামার ফ্রেন্ডলি নিয়ে নাও, কারণ সামনে নববর্ষ আসছে, ভালো কিছু কালেকশন করতে হবে তো, রাখতে হবে তো হাতে। আচ্ছা, হাই দি, ফার্স্ট টাইম তোমাকে কিছু লিখছি, তৃষা রয়, কিন্তু আমি তোমার লাইভ সব সময় দেখি। থ্যাংক ইউ, মাঝে মাঝে একটু কমেন্ট করবে, তাহলে আমারও ভালো লাগে, রাইট? আচ্ছা, এবার যাবো হচ্ছে আমার থার্ড স্টোরিটাতে। এটা ইমনদির ঘটনা। তো ইমনদির যে ইনসিডেন্টটা আমি আগের দিন বলা শুরু করে দিয়েছিলাম, তো আমি মাঝপথে যাওয়ার পর লোডশেডিং হয়ে যায়, আমি আর কন্টিনিউ করতে পারিনি কোনোভাবেই, আমি ওয়াইফাইও কানেক্ট করতে পারছিলাম না, তো যার জন্য আর আমি স্টোরিটা কন্টিনিউ করতে পারিনি। ওকে, তো আমি একদম প্রথম থেকে রিস্টার্ট করছি স্টোরিটা। আমি যেটা বলেছিলাম যে ইমনদির ওনার হাজব্যান্ডের সাথে রিলেশনটা একটু গ্যাপ আছে রিলেশনশিপে। কেন এটা বললাম? কারণ না হলে তোমাদের কিছু জায়গা বুঝতে অসুবিধা হবে, মনে হবে যে কেন এটা না করলেও তো হতো। বাট বিষয়টা এরকম যে ওনার হাজব্যান্ড একটু ইরেসপন্সিবল, মানে একটু ফ্যামিলির প্রতি তার উদাসীনতা রয়েছে। প্রথম বিয়ের পর উনি ফার্স্ট টাইম যখন কনসিভ করেন সেটা মিসক্যারেজ হয়ে যায়। সেকেন্ড টাইম যখন কনসিভ করেছিলেন সেই সময় ওনার হাজব্যান্ড প্রিপেয়ার ছিলেন না বলে ওনাকে ফোর্সফুলি অ্যাবর্শন করানো হয়েছিল, মেডিকেটেড অ্যাবর্শন হয়েছিল এবং প্রচণ্ড পেইনফুল ছিল সেটা ওনার জন্য, উনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। তো এটা একটা বাজে ইনসিডেন্ট ওনার লাইফে।
তারপর ওনার মেয়ে হয় রিদিমা। একটা কথা বলি, ইমনদি কিন্তু নিজে যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি ট্র্যাক করে, উনি কিন্তু একজন গভর্নমেন্ট জব হোল্ডার, উনি নিজে একটা ফ্ল্যাট কিনেছেন দমদমে, এবং সেখানে মানে এবার কি হয়েছে, নিজে ফ্ল্যাট কিনেছে, নিজে একটা ওয়েল এস্টাবলিশ, সব ঠিক আছে। একটা মেয়ে মানে রিদিমা পুরোপুরিভাবে উনার জিম্মাতে, মানে উনার নিজের এবং রিদিমার সমস্ত খরচ উনি বহন করেন। ওখানে ওনার হাজবেন্ড মাঝে মাঝে আসা যাওয়া করেন, এবং মাঝে মাঝে ওনাদের মধ্যে যে একদম এটা বলবো না যে ছাড়াছাড়ি সেপারেশন হয়ে গেছে, উনি আসেন, মেয়ের সাথে বাবার সম্পর্ক খুব ভালো, এবং যথারীতি মেয়ে যেহেতু বাবাকে খুব রেসপেক্ট করে, সেই জায়গাটাকে ইমনদি কোথাও নষ্ট করতে চান না। ওনার মনে হয় যে বাবার জায়গাটা মেয়ের কাছে যতটা প্রেশিয়াস আছে থাক, সেটাকে নষ্ট করে লাভ নেই, আমার যা হলো হলো, আমি একটু কম্প্রোমাইজ করে নিই। তো সেই জায়গা থেকে আমি ওনাকে ভীষণ সম্মান করতে বাধ্য হলাম যে এতটাও মানে সাফার করে, এতটাও কম্প্রোমাইজ করে কেউ এত অ্যাডজাস্ট করে, যেখানে সে নিজে সরকারি চাকরিরতা। তো হয়, মেয়েরা এরকমই হয় বোধহয়, অধিকাংশ মেয়েদেরই ইমোশন বোধহয় এইভাবেই কাজ করে, যে আমরা বাচ্চাদের সাথে কোনো নাইনসাফি, মানে বাচ্চাকে যত পারি আমরা ভালো পরবরিশ দেওয়ারই চেষ্টা করে থাকি। তো সেরকমই ইমন একজন মা হিসেবে সেটাই করছেন। এবার এই কথাগুলো বলার দুটো উদ্দেশ্য, এক হচ্ছে অনেকের যাতে এটা ধারণা না হয় যে ইমনদি তাহলে কনসিভ করলো কি করে নেক্সট টাইম, তাহলে এটা ক্লিয়ার হলো যে ওনার হাজবেন্ডের যাতায়াত কিন্তু আছে, এবং ওনাদের মধ্যে মানে ওনারা একসাথে ঘুরতে যান, বেড়াতে যান, সব ব্যাপারই আছে, কিন্তু মানে যাই হোক একসাথে থাকে না, রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারটাতে উনি একটু উদাসীন, এবং সেই কারণেই একাধিক বাচ্চার দিকেও দিদি যেতে চান না। এইরকম একটা ট্রানজিশন মোমেন্টে উনি আছেন, যে একটা বাচ্চা আমি সামলে নিচ্ছি, বড় করে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু একাধিক বাচ্চা নেওয়ারও পক্ষে না, আবার একদম যে দুজনের মধ্যে সম্পর্ক নেই সেটা নয়, মানে কনসিভ উনি করে যেতেই পারেন, এরকম স্টেটেই ওনারা একসাথে মেলামেশা করেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে উনি, আমি যে সময়কার কথা বলছি, যে লাস্ট ইয়ার ওনার একটা যে কোনো মান্থে ধরে নাও 9th-এ ওনার হাজবেন্ড মানে তার 9th-এর আগে ওনারা টেস্ট করেন, প্রেগনেন্সি কিটে দেখা যায় যে উনি কনসিভ করে গেছেন, মেয়ে তখন যথেষ্টই বড়, এবং ওনার হাজবেন্ড বলে যে না, উনিও প্রসিড করতে চান না এই বাচ্চাটা, এবং বেবিটা ডেফিনেটলি দিদি আর একা কত সামলাবেন, তো দিদি বলে যে না আমি স্কিপ করে দেবো। তো এবারেও তারা একদম যেহেতু ইনিশিয়ালি বুঝতে পেরে গেছে, তো ওরা ঠিক করে যে মেডিকেটেড অ্যাবর্শনের দিকেই যাবেন। তো ভদ্রলোক, ওই যে বললাম, উনি তো ভীষণ দায়িত্ববান, উনি এলেন, এসে 9 তারিখে একটা মেডিসিন দিয়ে ওনাকে চলে যান, বলে যে এটা 2টো ডোজ আছে, একটা তুমি 10th-এ নেবে আর একটা 12th-এ নেবে। 10th-এ একটা ডোজ নেওয়ার পরেই যদি ব্লিডিং স্টার্ট হয়ে যায় দেন ফাইন, আর যদি তুমি দেখো যে হলো না, তাহলে সেকেন্ড ডোজটা হচ্ছে কনফার্মেটরি, ওটা তুমি নিয়ে নেবে, বা যদি ব্লিডিং স্টার্ট হয়েও যায় তাও তুমি সেকেন্ড ডোজটা কমপ্লিট করবে, ডোজ দুটো কমপ্লিট করবে। হয় তোমার ইদার 10th-এ নেওয়ার পর 11th-এও ব্লিডিং স্টার্ট হয়ে যেতে পারে, না তো 12th-এর পরে আবার 13th-এও হয়ে যেতে পারে, বাট এটাতে হয়ে যাবে, জিনিসটা টার্মিনেট হয়ে যাবে। তো এইটা যেটা হলো, এটার আগের একটা পার্ট ঘটনাটার বলি, যেটা আমি বলছিলাম আগেতে, যে ইমনদি কিন্তু ওনার মেজো জেঠুর সাথে খুব ক্লোজ ছিলেন, মানে মেজো জেঠু হচ্ছে নেক্সট টু ফাদার, এত ভালোবাসতেন, দুজনের মধ্যে ভীষণ স্ট্রং একটা বন্ড ছিল, মানে ভীষণ কি বলবো, এত ফাদারলি টাচে উনি বড় হয়েছেন না জেঠুর কাছে, মানে যখন জেঠু চলে যাচ্ছেন আর কি, উনি মারা গেছেন 2020-তে, আর এটা আমি বলছি 2023-এর ঘটনা। তো যখন 2020-তে জেঠু মারা যাচ্ছেন, সেই সময় সেদিনকে বার্থডে ছিল রিদিমার, মানে ওনার মেয়ের। তো রিদিমার বার্থডে কেকটা কেটে ও জেঠুকে খাওয়াচ্ছে, আর কাঁদতে কাঁদতে ঝরঝর করে বলছে, ও জেঠু জেঠু তুমি না আমাকে ছেড়ে কোথাও যেও না, জেঠু তুমি বলো তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তুমি আমার কাছেই থাকবে তো, বলো বলো, এরকম বলছে। আর জেঠু না হাতটা ধরে এরকম চাপড় দিচ্ছে আর বলছে যে যাবো না, মানে এরকম একটা ব্যাপার, এটা খুব ইমোশনাল মোমেন্ট ওনারা শেয়ার করেছিলেন ওই সময়। এবার যথারীতি জেঠু মারা যান 2020-তে, তারপর তো 23 সাল হয়ে গেছে। বলছে যে জবে থেকে শ্রেয়া আমি না এই কনসিভ করে গেছিলাম এই টার্নে, তো তবে থেকে আমি অসম্ভব না জেঠুকে স্বপ্নে দেখতে শুরু করি, মানে বেশ কিছুদিন আগে থেকেই এই জেঠুর স্বপ্ন আসাটা শুরু করে, এবং আমি সমানে দেখতাম জেঠু দাঁড়িয়ে আছে, আমি যেন তার সাথে কথা বলতে ছুতে পারছি না, কিন্তু আমার দিকে সে স্মাইল করছে, আমি দেখছি জেঠু কিন্তু দাঁড়িয়ে আছে আমার সামনে। বেশ ঠিক আছে, এই জিনিসটা দিদি দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছিল। তারপরে তো কিটটা টেস্ট করে দেখলো পজিটিভ, অ্যান্ড দেন তারপরে ডিসাইড করলো যে এবার আমরা এটাকে টার্মিনেট করবো। তো 9th-এ ওষুধটা দিয়ে গেল, বলছে 10th-এ আমি মেডিসিনের ফার্স্ট ডোজটা নিলাম, আমি ফার্স্ট ডোজটা 10th-এ নিলাম।
আর আমি কি করলাম সেদিনকে রাত্রেবেলা, যদি বাই চান্স আমার পেন হয় বা কিছু, মানে কতটা স্ট্রাগল করতে হয় না, যখন মানে বাড়িতে আর কেউ তো নেই, কে করবে কেয়ার। তো বললো যে আর যে যার জন্য আজকে রেসপন্সিবল, যে আর কি এই ঘটনাটার জন্য, তার তো কোনো হেলথেরই নেই, সে তার মতো নিজের লাইফে ব্যস্ত, একটা ওষুধ ধরিয়ে দিয়ে সে দিব্যি চলে গেল। বেশ ভালো কথা। তো এবার যথারীতি উনি কী করলেন, একটা ফ্লাস্কে পুরো গরম জল করে বললেন যে শোন, আমি যদি কোনো কারণে দেখিস পেন নেই, আমি পারছি না, আমি ফেন্ট হয়ে যেতেও পারি, তুই আমাকে মানে চিপি করে বা সিপ করে আমাকে কিন্তু মুখে গরম জল দিতে থাকবি। হৃদিমাকে উনি সব বুঝিয়ে টুঝিয়ে বলে আমি শুতে গেছি। বলে মাঝরাতে আমি ফিল করলাম যে আমার ব্লিডিংটা স্টার্ট হলো, এবং ব্লিডিংটা স্টার্ট হওয়ার পরে না শ্রেয়া, আমি প্রথমবার টার্মিনেশনের পর আমি যে অসম্ভব অসহ্য ব্যথাটা অনুভব করেছিলাম, আমার কিন্তু দিস টাইম কোনো এতটুকুনি কষ্ট হয়নি, কোনো কষ্ট হয়নি। আমি ভীষণ রিল্যাক্সড ছিলাম, আমি ভীষণ মানে কি বলবো, আমি খুব কমফোর্টেবলি এই ব্যাপারটাকে দিস টাইম হ্যান্ডেল করে নিলাম। আমার কোনো কষ্ট হয়নি, আমি খালি নিজেই উঠে একটু হালকা পেনিং একটা এসেন্স ছিল, তো সেই জন্য একটু হালকা গরম জল খেলাম, নিজে নিয়েই খেলাম, দিয়ে আমি শুয়ে পড়লাম। ভোর রাতের দিকে আমার ঘুমটা ভাঙে হঠাৎ করে একটা। আচ্ছা, আরেকটা কথা যেটা মিস করে যাচ্ছিলাম, যেটা আগের দিন বলেও ছিলাম আমি, যে এই যেদিনকে 10th তো উনি মেডিসিনটা নেন, 9th উনি ওষুধটা দিয়ে গেছিলেন, 10th রাত্রেবেলা উনি যখন ঘুমোতে গেছেন, মানে পরের দিন আর কি মেডিসিনটা নেবেন, তার আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে ওনার মনে হয়েছিল যে ওনার যে মেন গেটটা, বড় লোহার গেটটা ধরে কেউ যেন একটা খুব জোরে ঝনঝন করে ঝাঁকিয়ে দিয়েছে। মানে ইট ওয়াজ লাইক আ ওয়ার্নিং যে না তুমি নিও না ওষুধটা, এরকম একটা ব্যাপার। তো কেউ যেন মনে হয়েছিল প্রচণ্ড জোরে ওই গেটটা ধরে ঝাঁকিয়ে দিয়েছিল। বাট ঠিক আছে, ওটাকে উনি অতটা তখন সেভাবে রিলেট করতে পারেননি, উনি ভেবেছিলেন যে কিছু হবে, বা বেরিয়ে এসে দেখেও ছিলেন, বাট কেউ ছিল না ওখানে, তো বুঝতে পারেননি, এবং নেক্সট দিন উনি মেডিসিনটা নিয়ে নেন। এবার পরের দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছে, ডাইনিংয়ে হঠাৎ করে দেখছে এক ছড়া কলা ছিল, দেখছে কলাগুলো নেই, গিয়ে দেখছে, তো প্রথমে ভেবেছে ভাম বিড়াল টেলাল কিছু ঢুকেছে হবে, তো গিয়ে দেখছে যে ওনার যে ওভেনটা আছে, তো ওভেনের পাশে একটা জানলা আছে, তো ওই কিচেনে স্ল্যাবের ওপরে পুরো কলাগুলো খোসা ছাড়ানো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর স্ল্যাবের উপরে, ওভেনের ওপরে আর জানলার ওপরে একদম ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুরের পা গুলো যেরকম আঁকা থাকে না, ছোট্ট বাচ্চার পায়ের মতো, এরকম ছোট্ট দুটো পা, এরকম ছোট্ট দুটো সাইজের পা, যেমন মনে হচ্ছে এরকম দুটো পায়ে, জোড়া পায়ে এরকম লাফিয়ে যদি চলে যায়, এরকম একটা নয় কিন্তু, জানো, এরকম জোড়া পা, লাফানো পা, একদম ছোট্ট দুটো বাচ্চার পায়ের ছাপ ওই ওভেন, জানলা আর স্ল্যাবটার উপরে রয়েছে। তো দিদি সেদিনও অতটা কিছু বুঝে উঠতে পারেননি, মানে যে কি হতে পারে ম্যাটারটা, মানে কিছু উনি অত অ্যানালিসিস করার চেষ্টাও করেননি। আর সত্যি কথা বলতে সেদিন শরীরটাও ভালো ছিল না, তো শুয়ে পড়ে। সেদিনকেও দুপুরটা মোটামুটি ওই ঘুমিয়েই কাটায়, পরবর্তীতে আবার বিকেলবেলা উঠে কোনো মতে নিজের কাজটা সেরে নেয়। ব্লিডিং তখন ফুললি স্টার্ট হয়ে গেছে। এটা আমি বলছি হচ্ছে 11th ব্লিডিংটা স্টার্ট হলো, তার পরের দিনের কথা। এবার আবার 12th তোমার আরেকটা ডোজ নেওয়ার কথা আছে। এবার 12th উনি যেদিনকে আবার সেকেন্ড ডোজটা নিলেন, সেদিন রাত্রেবেলা উনি স্বপ্ন দেখছেন যে মেজো জেঠু যে দাঁড়িয়ে ছিল এতদিন সোজা মুখ করে, উনি পেছনের দিকে উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং মানে মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে যে ও অনেক আন্তরিকভাবে বারবার করে ডাকছে জেঠুকে, কিন্তু একটা প্রচন্ড রাগে, অভিমানে, দুঃখে উনি না যেন মনে হচ্ছে কিছুতেই আর পেছনে ফিরছেন না। তো এই স্বপ্নটা দেখে উনি ভীষণ কষ্ট হচ্ছে, ভেতরে একটা স্বপ্নের মধ্যে ভীষণ কষ্ট পাচ্ছেন, এবং তারপরে মানে রীতিমতো হাঁপিয়ে উঠে বসে ও বলছে যে কি দেখলাম এটা, কেন জেঠু তো এতদিন হাসতো, আমার সামনে দাঁড়িয়ে থাকতো, আমি ডাকলে আসতো, তো এখন না মানে কোনো সাড়া দিল না জেঠু, কেন চলে গেল। তারপর এই স্বপ্নটা উনি কিন্তু মোটামুটি সপ্তাহখানেক এটা দেখেন যে ওরকম মেজো জেঠু পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে, হাজারো ডাকা সত্ত্বেও কিছুতেই আর ফিরছে না ওর দিকে। এর ঠিক সপ্তাহ দুয়েক পর থেকে বলছে আমি আমার পিস্তত দাদাকে স্বপ্নে দেখা শুরু করলাম, যার রিসেন্ট বিয়ে হয়েছিল। বলে আমি মেজো জেঠুকে ওই রকম দেখলাম, পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর কিছুতেই আমার দিকে ফিরছে না, কিন্তু তারপরেই হঠাৎ আমি পিস্তত দাদাকে দেখছি। তা আমি ভাবছি পিস্তত দাদা তো বেঁচে আছে, তো ওনাকে আমি হঠাৎ করে কেন স্বপ্নে দেখতে যাবো এত ঘন ঘন। তো পিস্তত দাদাকে ভীষণ স্বপ্নে দেখছি, নানান রকম ভুলভাল স্বপ্ন, কিন্তু পিস্তত দাদার স্বপ্ন দেখছি। দেখতে দেখতে হঠাৎ মানে কয়েকদিনের মধ্যেই বলছে খবর এলো যে আমার যে নতুন বৌদি, বলে বৌদি কনসিভ করেছে।
তো বললো শ্রেয়া বিশ্বাস করবেন আমি না হাও হাও করে কেঁদে ফেলেছি, যে তার মানে জেঠু আমাকে এটাই বোঝাচ্ছিল যে আমি তোর কাছে আসতে চাইছিলাম, কিন্তু তুই আমাকে যেহেতু রিজেক্ট করলি, ঠিক আছে আমি আর তোর কাছে আসছি না। আমার খুব দুঃখ হয়েছিল না যে ওকে স্কিপ করে দিয়েছে, এবং ও কিন্তু ওদের পরিবারের মধ্যেই এলো। পিস্তুত যে দাদা আছে ওর দাদার ঘরেই হয়তো জেঠু আসছিল, কেন ওর এটা দৃঢ় বিশ্বাস যে দাদার এই রিসেন্ট বেবি হয়েছে। তো ও বলছে যে দাদার যে বেবি হলো না, তো একদম তুমি বিশ্বাস করবে না, বেবি মানে বেবিটা তো এখন একদমই ছোট, তো ওই বেবিটা আসার পর থেকে মানে বৌদি কনসিভ করার পর থেকে আর কিন্তু আমি জেঠুকে কোনোদিন স্বপ্ন দেখিনি। মানে এটা ওর সম্পূর্ণই মানসিক ব্যাপার। হয়তো তুমি বলতে পারো যে এটার কি এভিডেন্স আছে, এভিডেন্স কিছু নেই, কিন্তু বলে এতটাই কানেকশনগুলো সুস্পষ্ট না, তুমি নিজেই তারগুলোকে মিলিয়ে নিতে পারবে। দেখো আমি রেগুলার স্বপ্ন দেখছি, ইট ওয়াজ ক্লিয়ার ইন্ডিকেশন যে আমার ঘরে এসে আসতে চাইছে। পরের দিন আমি যখন মেডিসিনটা নেব আমাকে ওয়ার্নিং দিয়েছে, গ্রিল ঝাঁকিয়ে যে না। তারপরের দিনকে আমি তাও মেডিসিনটা নিয়ে নিয়েছি, তারপর আমি দেখেছি পরিষ্কার পায়ের ছাপ, অর্থাৎ উনি চলে গেছেন, সেটা বুঝিয়ে গেছেন। এবং তারপর আবার সেকেন্ড ডোজটা নেওয়ার পর অভিমানে উনি ফেটে পড়েছেন, মানে তারপরে উনি আমার সাথে আর মানে আমার দিকে ফিরেও আর তাকালেন না, এবং এটাও আমাকে ইন্ডিকেট করে গেলেন যে আমি ঠিক আছে, তুই আমাকে যখন নিলি না, আমি আমারই বংশের মধ্যে তবু ওই মেজর জেঠু যে সরি মানে পিস্তুত দাদা যে আছেন ওনার, ওই পিস্তুত দাদার ঘরে উনি আসছেন। তো বাচ্চাটা নেহাত ছোট, এখন জানি না পরবর্তীতে বাচ্চাটার সাথে সে জেঠুর কোনো মিল টিল পাওয়া যাবে কি যাবে না, সে তো পরে বোঝা যাবে, কিন্তু এটা ওর ধারণা যে এই ঘটনাটাই ঘটেছে, যে জেঠু এখন হয়তো ওর করে এসছে। তো একটা খুব সুন্দর সুইট একটা ফিলিং, তার মধ্যে আবার দুঃখও আছে, কিন্তু ইমনদির জায়গাটা একদমই জাস্টিফাইড, যে ইমনদি যেখানে রিদিমাকে মানুষ করতে গিয়ে তা সেক্ষেত্রে কোনো সাপোর্ট পায়নি, সেখানে একটা বাচ্চাকে নিয়ে সে এত স্ট্রাগল করেছে, সাফার করেছে, সেখানে আরেকটা বাচ্চা যদি ভুলবশত এসে গিয়েও থাকে সেটাকে কোনোভাবেই ভূমিষ্ঠ করা যায় না। মানে যদিও এটাও অন্যায়, বাট স্টিল এটাই ঠিক, ওনার পরিস্থিতির সাপেক্ষে এটাই ঠিক। আমরা কোনো কিছুকে ন্যায় অন্যায় বলতে পারি না যতক্ষণ না আমরা এক্সাক্ট পরিস্থিতিটাকে বিচার করব। তো ওনার সিচুয়েশন ওয়াইজ উনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা একদমই ঠিক। আচ্ছা, খুব মিষ্টি একটা গল্প, অসাধারণ একটা ঘটনা, লিখছে মৌলি মিত্র, থ্যাংক ইউ। আচ্ছা, রিয়া অরিজিৎ নস্কর লিখছে বা খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, শাড়িটা অনলাইনে আনানো যাবে? একদম, শাড়িটা অনলাইনে আনানো যাবে বলতে, আচ্ছা একটা কথা একটু মেনশন করে দিচ্ছি, আমার সব সেলাররা আমাকে একটা ছোট্ট জিনিস কমপ্লেন করেছে, আমি বলছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই না ওদের কাছে অর্ডার প্লেস করেন এবং বলেন যে সাপোজ আমি যে বলছি যে এই শাড়িটার দাম হচ্ছে 430, তো অনেকেই বলছে যে না শ্রেয়া তো বললো 430। আপনারা হয়তো অনেকেই যারা অনলাইনে শপিং করেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি, আপনারা যদি অ্যামাজন বা ফ্লিপকার্টেও যান দেখবেন আপনার শপিংয়ের সাথে কখনো কখনো ফ্রি শিপিং থাকে, সেটা মেনশন করে দেওয়া থাকে। সেই সব অফার যারা সেলাররা আছে তারাও মাঝে মাঝে দেয় যে এই ধরুন নববর্ষ চলছে তো এখন হয়তো ফ্রি শিপিং দিয়ে দিতে পারে, কিন্তু সব সময় তো ফ্রি শিপিং থাকে না। তো একটা 50-60 রুপিসের কোটেশন থাকে, ওটাকে আলাদা করে আমরা মেনশন করি না, বাট অনলাইন শপিং এর ক্ষেত্রে আপনি যখনই শপিং করবেন তখনই কিন্তু ওই 50 একটা এক্সট্রা মানে চার্জেস থাকেই, ওটা হচ্ছে আপনার কোরিয়ার সার্ভিসের চার্জ। তো তাদেরকেও তো কোরিয়ার করে জিনিসটা তো পাঠাতে হবে। আমরা সাপোজ আজকে যদি দোকান থেকে কোনো জিনিস কিনতে যাই তাহলেও তো আমাদেরকে রাস্তায় বেরোতে হয়, সেখানে কোনো একটা ভেহিকলে করে আমাদেরকে যেতে হয়, সেই দোকান পর্যন্ত আসতে হয়, রাস্তাতে আমরা খিদে পেলে খেয়ে নিয়েই 50 টাকা উড়িয়ে দিই। তো সেই জায়গায় আপনি বাড়িতে বসে অর্ডার করছেন, সেই জায়গায় জিনিসটা আপনার হাতে চলে আসছে, একদম তারা সযত্নে পাঠিয়ে দিচ্ছে, তো ওটা আলাদা করে মেনশন করার দরকার হয় না। এমনি অনলাইনেও দেখবেন প্রোডাক্টসের প্রাইস হিসেবে ওই রেটটাই লেখা থাকে যেটা প্রোডাক্ট প্রাইস, তার সাথে যখন আপনি বিলিং করাচ্ছেন তখন +50 বা 60টা দেখায়, সেটা ডিপেন্ড করে যে কোনো জিনিসের ওজনের উপরে, ওয়েটের ওপরে। তো এই ধরুন শাড়ির ওয়েটটা যা হবে তাতে আমার অ্যাপ্রক্সিমেট আইডিয়া বলছে 50 থেকে 60 রুপিস মতন হতে পারে এটার। তাও আমি হয়তো ওইটা মেনশন করেই দিলাম যে 430 প্লাস তুমি 50-60 করে নাও, উইদিন 500 তোমার বাজেটের মধ্যে। 500-এ এই শাড়িটা এক্সেলেন্ট, 500-এর মধ্যে এরকম একটা কালেকশন এক্সেলেন্ট। তো এটা সেলারদেরকে একটুখানি তোমরা কোঅপারেট করো। ইটস নট দ্যাট এটা শুধু ওরা বলে নয়, এটা কেউই করে না, বড় বড় কোম্পানিজ যেখানে করে না সেখানে ওরা তো একটা হোমলি বিজনেস করছে। তো এটা আলাদা করে অনেকেই জিজ্ঞাসা করছো এবং অনেকেই এই জিনিসটা নিয়ে তাদের সাথে একটা মানে একটু বচসাও হচ্ছে যে শ্রেয়া তো বলেছিল 430 তো যে শাড়িটার প্রাইস, তাহলে যাও তোমরা তার বাড়ি থেকে গিয়ে কালেক্ট করে নাও, 430-তে পেয়ে যাবে, তাকে শিপিং চার্জেসটা দিতে হবে না, তাহলে বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করবে
বা বাড়ির দোকানে জিজ্ঞেস করবে, দিয়ে হয়তো কেউ মেদিনীপুর থেকে যাও, গিয়ে বারাসাত থেকে কিনে নিয়ে আসো, বাড়ি থেকে গিয়ে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও ফ্রিতে দিয়ে দেবে। আচ্ছা, আমি ওই নাম্বারটা বলে দিচ্ছি, 9875376245, 9875376245। তো এটা কিন্তু আমি খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য বললাম, এটা কিন্তু সবার জন্য একদম নয়। আমার এখানে প্রচুর ভালো বায়ার্সরাও রয়েছেন এবং তারা প্রত্যেকে রেগুলার আমাদের এই পুরো আমরা যারা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত সেলার্সদের সে থেকে প্রোডাক্ট নেয়, প্রত্যেকে প্রোডাক্ট স্যাটিসফ্যাকশনও পায় এবং আমাকে খুব আন্তরিকভাবে ফিডব্যাকও দেয়। সো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কেউই গ্রো করতে পারবো না। থ্যাংক ইউ ফর সাপোর্টিং অল দেম, সবার তরফ থেকে বলছি। তো এটা আমাকে সাজ সম্ভার পাঠিয়েছে, যে জিজ্ঞেস করছিলে এই শাড়িটা তুমি ওখানে জিজ্ঞাসা করলে দিয়ে দেবে, ঠিক আছে, মানে ওর কাছে এরকম কালেকশন তুমি পেয়ে যাবে। আচ্ছা, দেরি হয়ে গেল শুক্লা ভট্টাচার্য, হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেছে। আর আরেকটা কথা বলে দিই, এখন নববর্ষ স্পেশাল এপিসোড চলছে, তো মানে নববর্ষের জন্য এখন চৈত্র সেল চলছে, তো এখন কিন্তু শাড়ির সাথে কোনো কমপ্লিমেন্টারি গিফটও পেয়ে যেতে পারো, যেরকম আমি এটা পেয়ে গেছি সারপ্রাইজ। তো এরকম যে কোনো একটা গিফট আইটেম কিংবা হয়তো কিছু ডিসকাউন্ট, ওভার ডিসকাউন্টেড প্রাইসে তোমরা এখন পেয়ে যাবে। তো চটপট যাও আর নববর্ষের শপিং করে নাও। আচ্ছা, সত্যি বলতে খুব কষ্ট হয়, যেমন বুঝতে পারলাম না, অনেক বড় কমেন্ট উঠে গেল। আচ্ছা আন্টি, ইন্ডিয়ায় কোথায় থাকো, কোন জেলায়? আমি আপাতত এখন আমি পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে লাইভ করছি বাবা। আচ্ছা দিদি, আমি কৌশিকী, আমার গল্পটা বলবে বললে। আচ্ছা শোন, কৌশিকী আর মিষ্টি এই দুজনের গল্পটা আমি আজকে প্রমিস করেছিলাম বলবো, কিন্তু আনফর্চুনেটলি আজকে এখন আর হবে না, কারণ তোদের দুটো গল্প একটু মানে লেন্দি আছে। 9:30 বাজে আমি ইউটিউবে যাব, লাইভে অন হব। তো আজকের জন্য আমি কান ধরে নিচ্ছি, সরি। মিষ্টি আর কৌশিকীকে বলছি যে তোমাদের দুজনের স্টোরিটা একদম নেক্সট দিন পাক্কাওয়ালা প্রমিস আমি বলবোই। আর কারো স্টোরি শেয়ার করি না করি, মিষ্টি আর কৌশিকীর স্টোরিটা আমি শেয়ার করবো, ঠিক আছে, প্রমিস করলাম। এবার আমি এখান থেকে অফ হচ্ছি, অ্যান্ড চলো আমরা অন হচ্ছি শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগসে, লেটস গো। আচ্ছা, আমার গল্পটার ফিডব্যাক দিলে না জেনি ভট্টাচার্য। জেনি, আমাকে একটুখানি নক করো বাবা, আমি ভুলে গেছি, তাহলে বেমালুম ভুলে গেছি, একটু নক করে দিতে হবে আমাকে, নাহলে আমি মনে করতে পারবো না। যারা যারা গল্প পাঠাচ্ছ প্লিজ নক করো। এটা একদম কটন শাড়ি। কে লিখছে এটা, কে লিখলো? সুচিব্রতা সিং। একদম এটা একদম পিওর কটনের শাড়ি, এটা একদম কটনের শাড়ি, ভীষণ সফট অ্যান্ড কমফোর্টেবল শাড়ি, এটা একদম পিওর কটনের শাড়ি। আচ্ছা, কিন্তু কটন যেরকম হয় না কি খুব ফেড লুক হয়, এটা কিন্তু তা নয়। আর এমনিতেও আমরা একটু সুতো টুতো থাকলে একটা শাড়িকে তুমি কবার কাচবে, বেশিরভাগ তো আমরা কাচাকুচি করি না এই ধরনের শাড়িগুলো। তো একটু মেনটেন করে পরলে তুমি এই গ্লেজটা বহুদিন পর্যন্ত ধরে রাখতে পারবে, আই থিঙ্ক সো। মানে সুতোর কাজটাও অসাধারণ এবং একদম পিওর কটনের আছে এটা। আচ্ছা, কাজটা সুতোর, এক্স্যাক্টলি কাজটা সুতোর, আমি দেখাতে পারবো। দেখ আমি কত ভালো করে প্রমোশন করি, দেখ একদম সুতোর কাজ আছে, আশা করি বোঝাতে পারছি। কাজটা পুরো সুতোর কাজ করা আছে, কিন্তু ভালো, মানে ফিনিশিংটা খুব সুন্দর, একদম প্রপার ফিনিশিং দেওয়া আছে। আমি বললাম তো মানে 500-এ, আর পুরো মানে হাফ অফ দ্য বডি কাজ করা আছে, সামনেটাও পুরো কাজ করা আছে আর হাফ অফ দ্য বডিতেও পুরো কাজ করা আছে। তবে আঁচলটা কিন্তু হাফই কাজ করা আছে, এটা আমি একটা প্লেট করে পরেছি বলে পুরো হাফ অফ দ্য বডি লাগছে। আর এই নিচের পার্টটা পুরো হাফ শাড়িতে কাজ করা আছে, ফুল শাড়িটা হাফ কাজ করা আছে। আচ্ছা দিদি, ইউটিউবে এবার দেখা হচ্ছে একদম, চলো ব্রততী যাওয়া যাক। যা গরম পড়েছে, কাটন শাড়ি ছাড়া পসিবল না একদম। ওই জন্যই আমি বললাম যে যদি নববর্ষের জন্য কেউ মার্কেটিং করবে 500-এ, এর থেকে জাস্ট নিয়ে নাও, ওকে কল করো অ্যান্ড গ্র্যাব ইট, ট্রাস্ট মি। আমি নিজেই এটা পরে বেরোবো ভাবছি। ওকে চলো যাওয়া যাক।